এতটা ফগ জাস্ট নেওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। ওহো, এই বাইক বাইক কি এটা? আমরা এই যে রাইডে বেরিয়েছি, আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, তারা কিন্তু খুব ভয়ের সাথে আমাদের কিন্তু এই ট্রিপগুলোতে ছাড়ে। তো তোমরা এমনভাবে রাইড করবে যাতে সেফলি রাইডটা করে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারো। কিন্তু এই কাকা হেলমেট ছাড়া লুঙ্গি উড়িয়ে চলো চলো, হয়েছে হয়েছে হয়েছে, হয়ে গেছে। ফারাক্কার ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম বলে এখানকার লোকাল লোকজন বললো যে এই গ্রামের ভেতর দিয়ে, এই মাঠের রাস্তা দিয়ে, মানে আমবাগানের ভেতর দিয়ে যাও, একদম ফারাক্কার ব্রিজের গোড়াতে গিয়ে উঠবে তোমরা। গাড়ি চালানো কতটুকু শিখেছি আমি জানি না, রাইড করে করে কতটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি জানি না, কাটানো বেশ শিখেছি। আমরা এখন এন্টার করছি সিকিম। ওই দেখো উপরে পাহাড়ে লেখা আছে সিকিম। এই মুহূর্তে এই হচ্ছে আমার লাগেজের কন্ডিশন। এখানে দেখো টপ বক্স ফুল প্যাকড হয়ে গেছে, আবার এখানে টেল ব্যাগও ফুল প্যাক হয়ে গেছে। আর এতক্ষণে আমার টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা নর্থ সিকিম যাচ্ছি এবং পাহাড়ে ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল যে গুরুদাম্বার লেক যাবো ঘুরতে, কারণ বহু বছর পর খুলেছিল, কিন্তু কিছু করার নেই। ওই লাচেন দিয়ে গুরুদাম্বার লেক যাওয়ার যে রাস্তা, সেটা পুরোটাই ল্যান্ডস্লাইডে একদম স্ম্যাশ হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আর যাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে তো কোনো কিছু করা সম্ভব নয়, ওই জন্য ভাবলাম প্রকৃতি আমাদের যেদিকে যে পথ দিয়ে যেখানে নিয়ে যেতে চাইছে, তো আমরা সেখানেই যাব। তো আমরা নর্থ সিকিমেই যাচ্ছি, বাট লাচুং হয়ে জিরো পয়েন্টের দিকে যাব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। আর এই মুহূর্তে বাইরের যা টেম্পারেচার চলছে, বিভৎস কঠিন টেম্পারেচার, মোটামুটি এই মুহূর্তে 38 থেকে 42 ডিগ্রি মতো টেম্পারেচার চলছে। আর এই টেম্পারেচারকে আমার ভাষায় আমি বলি বারবিকিউ ওয়েদার। মানে বাইরে যদি বেরোনো হচ্ছে না, মনে হচ্ছে পুরো ঝলসে যাচ্ছে স্কিন আমাদের। আর এখন মোটামুটি বিকাল 5টা বেজে গেছে, আর আমি অলরেডি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন রুমে বসে আছি লাগেজ প্যাকিং করে। এবার একটু সুন্দরভাবে রেস্ট করব, রেস্ট করে ঘুমিয়ে উঠে তারপর আমরা বেরোবো। আর আমাদের বেরোনোর টাইম হচ্ছে রাত 3টে। আর আমার সাথে আজকে যাচ্ছে অভিদা, আকাশ আর স্বরাজ আর আমি, মানে আমাকে দিয়ে 4 জন মিলে আমরা যাচ্ছি নর্থ সিকিমে। তো খুব সুন্দরভাবে ট্রিপটা, আশা করি তোমরাও ফুল সাপোর্ট করো, মানে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো, তার সাথে কমেন্ট অন্তত একবার করে যেও, কারণ কমেন্ট করলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা অনেকটা বেড়ে যায়। তার সাথে আমার এই ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করে দিও, কারণ এখানে তোমাদের ফুল সাপোর্ট কিন্তু প্রয়োজন। তাহলে চলো একটু সুন্দর রেস্ট করে নিই, রেস্ট করে তারপর গিয়ার আপ করে একবারে রাত 3টের সময় বাইকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে গোপ্রো মুডে। চলো, আমাদের 3টে বেরোনোর টাইম ছিল, তো এখন ঘড়িতে সময় দেখাচ্ছে ঠিক 2:58। তো এবার বাড়ি থেকে বেরোচ্ছি। আসছি মা, বাবা আসছি। আর ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমাকে টাটা করার জন্য। টাটা, চলো বেরোনো যাক। হর মহাদেব, রাধে রাধে। আসো মা। আসছি, হ্যাঁ। ফাইনালি বন্ধুরা, উই আর গোয়িং টু নর্থ সিকিম। অনেক দিন পর, অনেক বছর পর। আর আমার যাওয়ার পথে লেফট সাইডে পড়ছে আমার ভোলেনাথের মন্দির। হে ভোলেনাথ, আমরা যেন সবাই সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট করে আবার সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে পারি, এইটুকু তুমি সবাইকে আশীর্বাদ করো। হর হর মহাদেব। চলো, সামনে শঙ্কর হোটেলে এখন আমি যাব, ওখানে অভিদা আসছে, ওখানে অভিদার সাথে মিট করছি। আর আমার সাথে পেছনে স্বরাজ আছে, ও একদম ফুল গিয়ার আপ করে কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে শঙ্কর থেকে আমরা 3 জন মিলে একসাথে বেরোবো, দিয়ে মায়াপুর মোড়ের থেকে আকাশ মিট করবে আমাদের সঙ্গে। দেন আমরা বেরিয়ে পড়বো একসাথে সুন্দর এই ট্রিপটার জন্য। এই আমরা চলে আসলাম আমাদের প্রিয় শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। লেফট সাইডে ঢুকছি, আর খানিকক্ষণ পরেই ঠিক রাইট সাইডে ফ্লাইওভার হয়ে আমরা চলে যাব। এই প্রথম একজন রাইডার যে কিনা এত সুন্দর গ্যাজেট পরে ফার্স্ট টাইমের জন্য এত বড় রাইড করছে আমাদের সাথে। দুর্ধর্ষ লাগছে, সুন্দর লাগছে। উপরের ও জ্যাকেটটা নিয়েছিস কিসের? সোলোসের জ্যাকেট নিয়েছে, নিচে রাইনক্সের প্যান্ট আছে, আর এখানে রাইডার টেল ব্যাগ আছে, আর এটা জানার টপ বক্স।
আর ওর বাইক যাচ্ছে হান্টার 350। আর অবিদা কিছুক্ষণের মধ্যেই আসবে, আমরা শঙ্করে খানিকক্ষণ ওয়েট করি, দেন আমরা বেরিয়ে পড়বো আজকের এই ম্যাসিভ সুন্দর ট্রিপটার জন্য। এখানে আমাদের অবিদাও চলে এসছে, অবিদা আছে স্পিড 400 নিয়ে। এইবার আমরা শঙ্কর থেকে বেরিয়ে উঠে পড়লাম ডিরেক্ট NH-12 ফ্লাইওভারে। দুর্ধর্ষ। ওই দেখো লেফট সাইডে আকাশ ওয়েট করছে আমাদের জন্য। বাহ 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 বাহ। এর আগের বার মনে আছে কতক্ষণ দাঁড় করিয়েছিলি? চলো যাত্রা যাত্রা শুরু। ফাইনালি আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল গেটে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে বেথুয়া টোল প্লাজা। ঘড়িতে এখন বাজছে ঠিক ভোর 5:10, আর আমরা এই মুহূর্তে বহরমপুর বাইপাস ক্রস করছি। হিসাব মতো দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টা 15 মিনিটে 95 কিলোমিটার কমপ্লিট করলাম আজকে। সুন্দর। আমরা আর কোনো ব্রেক নেব না এখানে। আমরা সবাই মিলে ভেবেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই কারণে টান টান যতটা পারবো আমরা চালিয়ে যাব। কারণ আমাদের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে চালিয়ে একেবারে ফারাক্কা ব্রিজ ক্রস করে তারপরে দাঁড়াবো। কিন্তু এখানকার ফ্লাইওভারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, একটু বুঝে শুনেই চালাতে হচ্ছে। তার কারণ রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে, সেটা কিন্তু জাস্ট রিপেয়ার করা হয়েছে, জোড়া তাপ্তি দেওয়া হয়েছে। কি দুর্ধর্ষ লাগছে দেখো। আরে ভাই এটা কে, এটা কে এভাবে আসছে? এই দেখো কি পরিমাণে ভাঙাচোরা, বুঝতে পারছো? হিউজ লেভেলের ভাঙাচোরা। মানে একটা জাতীয় সড়ক NH-12 সেটা কিনা এত খারাপ। বাপ রে বাপ, এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর ঠিক এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দেখো গঙ্গা নদী। আর লেফট সাইডটা দেখো গঙ্গা নদীর শেষ দিকটা পুরো কুয়াশা হয়ে আছে, একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট সামনেটুকু দেখতে পেয়েছি। এইসব রাস্তায় 1 নম্বর থ্রটাল কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, তার সাথে স্যাডলিং না করে থাকতে পারা যায় না। জাস্ট এরকম শুরু হয়েছে, একদম ঢাল হয়ে আবার উঠে গেছে রাস্তাটা। কি যে ভালো লাগছে আজকের এই রাইডটা, আজকের এই রাইডের ফিলিংসটাই পুরো আলাদা। আর আজকের রাইডটার জন্য একবার বলবো লেটস ইট রান, হ্যাভ এ ফান। তার সাথে আর একটা জিনিস কি, 2023 সালে আমি আর আকাশই গিয়েছিলাম নর্থ সিকিমে, তারপরে কিন্তু মাঝখানে ইস্ট সিকিম গেছিলাম। বাট নর্থ সিকিম যাচ্ছি অলমোস্ট 2 বছর পরে, পাক্কা 2 বছর পরে। তোমরাই বলো যে এইরকম রোড পেলে 100-এ ক্রুজ করা ছাড়া কোনো উপায় থাকে? আমার তো মনে হয় না। এই গরমের সময়ে এই ওয়েদারে আমরা রাইড করছি, বাট এই ভোরবেলাতে এত পরিমাণে যে কুয়াশা, সেটা কিন্তু জাস্ট ভাবতে পারিনি। ভীষণ কুয়াশা। এখান থেকে সামনের গাড়ির 4th ইন্ডিকেটারটা আমি দেখতে পাচ্ছি, বাট তারপরে কিন্তু আর দেখতে পাচ্ছি না। আশা করি তোমরা গোপ্রতে বুঝতে পারছো কি পরিমাণে একটা কুয়াশার লেভেল চলছে এখানে। আর এই টোল গেটটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল গেট। জাস্ট এনার্জেটিক ট্রিপ হচ্ছে আজকে, কনস্ট্যান্ট 100-এ। বাহ, এই টোল গেটটা কিন্তু যথেষ্ট বড় এবং ডেকোরেটেড, সুন্দর। চ চ চ চ চ চ চ চ ফারাক্কাতে, একেবারে ফারাক্কাতে। এই বাইক, ভাই কি এটা? আরে ভাই দেখছে না, না আছে মাথায় হেলমেট, না আছে কিছু, তার উপর লুঙ্গি পরে মোটরসাইকেল চালাচ্ছে। আরে যাতা লোক একেবারে। আয় তেরি, এটা কি ভাই, এটা কি লেভেলের কুয়াশা আকাশ? হ্যাঁ এটা ভাই বিচ্ছিরি কুয়াশা তো। হ্যাঁ জাস্ট দেখো কি লেভেলের কুয়াশা। ও মাই গড। আমি আর আকাশ এই মুহূর্তে বাইকটা 60-এ নিয়ে চলে এসেছি, আর আমি আরও পাশাপাশি যাচ্ছি, কারণ এতটা ফগ জাস্ট নেওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। ও হো, এইরকম ফগ থাকলে আমাদের স্পিড অনেকটাই ডাউন হয়ে যাবে এবং আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হবে। বাট কিন্তু কিছু করার নেই, আমাদের এইভাবেই যেতে হবে, কারণ সেফলি আমাদের রাইডটা কমপ্লিট করতে হবে, যতই দেরি হোক না কেন। তোমাদেরও সবাইকে বলছি, যারা যারা রাইড করো, ঠিক এই রকম সিচুয়েশন আসলে কিন্তু তোমরা অবশ্যই বাইকটা স্লো করে তারপর তোমরা এগোবে।
তাতে তোমরা 2 ঘন্টা পরে পৌঁছাও, তাতেও কোনো অসুবিধা নেই, বাট সেফলি পৌঁছানো চাই। কারণ একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, আমরা এই যে রাইডে বেরিয়েছি, আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, তারা কিন্তু খুব ভয়ের সাথে আমাদের কিন্তু এই ট্রিপগুলোতে ছাড়ে। তো তোমরা এমনভাবে রাইড করবে যাতে সেফলি রাইডটা করে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারো। কোনো রিস্ক নেবে না, নো রিস্ক। লেফট সাইডে এখানে একটা কিছু হচ্ছে, বাট কি হচ্ছে বুঝতে পারছি না। অনেক লোক জমায়েত হয়েছে, ভিড় হয়েছে। তোমাদের আর একটা কথা বলতেই ভুলে গেছি, আমার বাইকের সামনে এই যে গার্ডিয়ান বেলটা দেখছো, এইটা কাল রাতে আমার একজন স্পেশাল পারসন আমাকে এটা গিফট করেছে। আর যতদূর সম্ভব জানি যে এই জিনিসটা গিফটেড ছাড়া কোনো ভ্যালু নেই। খুব ভালো লাগছে এইটা, যতদূর সম্ভব শুনেছি বাইকের একদম লোয়ার পোর্শনে এটা নাকি লাগিয়ে রাখতে হয়। কিন্তু একটা জিনিস আমি ভাবলাম যে এত সুন্দর গিফটেড একটা জিনিস যেটা বাইকের লোয়ার পোর্শনে লাগিয়ে রাখলে ধুলো মাটি খাবে, আমি সেটা চাই না। আমি চাই সেটা আমার চোখের সামনে থাকুক এবং সুন্দর করে টিং টিং করে একটা সাউন্ড আসছে, সেই সাউন্ডটা খুবই মিষ্টি। আর ওই সাউন্ডটা শোনার জন্যই আর আমার চোখের সামনে রাখার জন্যই আমি এখানে ঝুলিয়ে রেখেছি জিনিসটা। আই লাইক ইট দিস গিফট। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ওয়াও ওয়াও ওয়াও। এত সুন্দর ওয়েদার, জাস্ট গাছের সারিবদ্ধ মাথাগুলো দেখা যাচ্ছে, আর তার সাথে ঠিক রাইট সাইডে ঠিক অরেঞ্জিশ আকাশটা হয়ে আছে, তার মাঝখানে একদম হাঁসের ডিমের কুসুমের মতো উঠে আছে আমাদের সূর্যি মামা। ঠিক আছে, এই সূর্যি মামাকে এখানেই দেখতে ভালো লাগছে, মোটামুটি আর 2 ঘন্টা পরে আর টিকতে দেবে না। ঠিক আছে, নেক্সট লেভেলের একটা গরম দিয়ে দেবে পুরো। বলেছিলাম না তোমাদের বারবিকিউ ওয়েদার, ঠিক আর 2 ঘন্টা পরে বারবিকিউ ওয়েদারটা চালু হয়ে যাবে। আর আমাদের এই নর্থ সিকিম ট্রিপটাকে কিন্তু তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে সাপোর্ট করো, অনেক অনেক রিয়াকশান দিও, তার সাথে কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করলে আমাদের এনগেজমেন্টটা অনেকটা হাই হয়ে যায়। তার সাথে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই তোমরা একবার ফলো করে দিও, কারণ তোমাদের এই ফলো আপটা আমার কাছে অনেক দামি। আর এত সুন্দর সূর্য উঠেছে আর এরকম গ্রিনারির বেড, তার মাঝখানে মাঝে মাঝে আমার এই গার্ডিয়ান বেলটা কিন্তু টিং টিং করে বেজে উঠছে। এটা একটা কিন্তু আলাদা ফিল দিচ্ছে, জানো তো, জাস্ট নেক্সট লেভেল। এ ভাই, কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে গাড়ি গো। বাচ্চাটাকে নিয়ে বসে আছে দেখো। ভাই মানুষজন কি দেখে পার হয় না, না কি জানি বুঝতে পারি না, জাস্ট এরকম সোজা তাকিয়ে চলে যাচ্ছে, লেফট সাইড রাইট সাইড কোনো দিকে তাকানো নেই, কিছু নেই, জাস্ট চলে গেল। তাতে তোমার কিছু হলো চাই না হলো কোনো যায় আসে না। কি মানুষ, আমরা কত জায়গায় ঘুরতে যাই আর কত ধরনের ভিন্ন টাইপের মানুষ দেখতে পাই। লেফট সাইডে মাঠের মধ্যে দিয়ে দেখো কত গরু ভেড়া সব চড়ছে, কি অমায়িক দৃশ্য। ঠিক এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। আর উপরে লেখা আছে সোজা ফারাক্কা, মানে ফারাক্কা খুব একটা আর বেশি দূর নয়, খুব কাছেই চলে এসেছে ফারাক্কা। এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্যই তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। যদি আমরা এটা 4 চাকাতে বেরোতাম তাহলে কিন্তু এই ফিলিংসটা পেতাম না। অন্তত ওই জানলার পাশে বসে ওই লেফট সাইডে বা রাইট সাইডে যে কোনো একদিকে মুখ বার করে দিয়ে ওই একটা ভিউ দেখতে দেখতে ও আমার ঠিক পোষাবে না ব্যাপারটা। সেই কারণে আমরা অলওয়েজ বাইক প্রেফার করে থাকি। জানি বাইকটা একটু রিস্কি হয়ে যায়, কিন্তু যদি সাবধানতার সাথে চালানো যায় তাহলে কিন্তু বাইকে চড়ে দুনিয়া দেখার মজাটাই আলাদা। আর সব থেকে ভালো কথা যেটা তোমাদের এখনো অবধি বলা হয়নি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব এক্সাইটিং ব্যাপার। সেটা হচ্ছে আমাদের অভিজিৎ ঘোষ কি করেছে তোমরা একবার দেখো। একটু স্পিড তুলতে হবে, নাহলে দেখাতে পারবো না, ও টানছে জোরে। আমাদের অভিদা গোপ্রো লাগিয়েছে হেলমেটে। মানুষটা এবার একা একার মতো সুন্দরভাবে কথা বলতে বলতে যাচ্ছে। জাস্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট গুরু, এক্সিলেন্ট।
হ্যাঁ আমাকে দেখাচ্ছে, আমি এতদিন আমার ক্যামেরাতে অভিদাকে দেখাতাম, এখন অভিদা ওর ক্যামেরাতে আমাকে দেখাচ্ছে। ওফ কি রোড গুরু, কি রোড, জাস্ট ফিদা হয়ে যাচ্ছি রোডটাতে চালিয়ে। এক্সিলেন্ট। ওফ কতক্ষণ স্যাডলিং করিনি ভাই, কতক্ষণ স্যাডলিং করিনি, অনেকক্ষণ। বলতে বলতে আমাদের ট্রিপের 3rd টোলগেটে চলে এসেছি। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোলগেট আর একটা। আর এখানেও দুজন রাইডার দাদা দাঁড়িয়ে আছে, কারোর জন্য ওয়েট করছে, আর নাহলে কোনো প্রবলেমস হচ্ছে। সাইড দো ভাই, সাইড দো, সাইড সাইড প্লিজ, জানে লো হামে। রাজধানী এক্সপ্রেস বেরোচ্ছে আমাদের এখন, রাজধানী টিম এটা। তবে একটা কথা বলতেই হবে, মানে মানতেই হবে, স্বরাজ সেরা রাইড করছে এখনও অবধি। আমাদের তো অ্যাভারেজলি 95 to 100-এ ক্রুজ করছি আমরা। ও কনস্ট্যান্ট সাথে, কনস্ট্যান্ট, ও রীতিমতন এনজয় করছে ট্রিপটাকে। ব্যাগে করে হয়তো কোনো মালপত্র নিয়ে যাচ্ছে কাকা, কিন্তু এই কাকা হেলমেট ছাড়া লুঙ্গি উড়িয়ে আরে সাবাস। আবার দেখো দেখো চশমা পড়ে আছে, চালাচ্ছে দেখো, চালাচ্ছে দেখো। তারপর আমি যাই একটু সামনাসামনি পাশাপাশি চলে যাচ্ছি, আরও পিক আপে টানছে কাকা। মানে আমাকে ক্রস করতেই হবে, ওকে ফ্রন্টে থাকতেই হবে, আমাকে পেছনেই থাকতে হবে, ও কিছুতেই আমাকে আগে যেতে দেবে না, ওই জন্য লুঙ্গি উড়ে যাচ্ছে ওর। তোমাদের সবাইকে জানাই ফারাক্কার ব্যারেজের জ্যামে স্বাগত। সুন্দর জ্যাম, অনেক দূর থেকে চলছে এই জ্যামটা। আমরা এই সাইড দিয়ে আসছি, দেখো কোথা দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের। আবার বাদিকে চলো, আবার বাদিকে। আমরা এখন ফারাক্কা ব্যারেজের ঠিক 3 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি এই লরির জ্যামের জন্য। কোনোভাবেই কোনো দিক দিয়ে পাস করতে পারছি না আমরা। এই দেখো এখানে এইভাবে লরিগুলো দাঁড়িয়ে আছে, আমাদের 4টে বাইক এখানে এইভাবে পার্ক হয়ে আছে। জাস্ট এই লেনটা যদি থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। লেফট সাইডে এই লরিটা ঢুকিয়ে দিয়ে আমাদের গাড়ি যাওয়ার জায়গাটা পুরো শেষ করে দিয়েছে, আমাদের বাইক যাওয়ার জায়গাটা পুরো শেষ করে দিয়েছে। এইখান দিয়ে যদি সোজা বেরিয়ে যেতে পারতাম তাহলে পরে হয়ে যেত, ভেতর দিয়ে চলে যেতে পারতাম। বাট এখান দিয়ে বাইক নিয়ে যেতে পারছি না, কারণ আমাদের বাইকের হ্যান্ডেলগুলো অনেকটা চওড়া, সেটা কাটাতে গেলেই লেফট সাইডে এরকম গর্তের মধ্যে পা পড়ে যাচ্ছে আমাদের। টপকানো যাবে কি, এটাই হলো কথা। যা কী করে বুঝতে পারছি না। এখানে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সারাদিন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, এখানে কিচ্ছু করার নেই। এত তাড়াতাড়ি এসে কোনো লাভই হলো না আমাদের। তো আমরা ভাবলাম এইখানে রাস্তা ক্রস করে ওই রাস্তায় গিয়ে সোজা যাবো আমরা। চলো চলো, হয়েছে হয়ে গেছে, দেখি ওঠে কিনা। এই হচ্ছে আমাদের এডিবি বাইকের মজা। ফাইনালি আমরা বেরোতে পেরেছি ওই জ্যামের থেকে। এবার দেখা যাক সামনে গিয়ে কত দূর আমরা যেতে পারি এইভাবে। জীবনে ফারাক্কার জ্যাম শুনেছি, এই প্রথম দেখলাম। এর আগেও নর্থ বেঙ্গল কয়েকবার এসেছি আমি, কিন্তু ফারাক্কার জ্যাম সেইভাবে আমি পাইনি। আস্তে আস্তে চলে গেছিলাম। বাট এখন বা আজকের এই ট্রিপে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম ফারাক্কার জ্যাম কি সাংঘাতিক লেভেলের। ফারাক্কার ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম বলে এখানকার লোকাল লোকজন বলল যে এই গ্রামের ভেতর দিয়ে, এই মাঠের রাস্তা দিয়ে, মানে আমবাগানের ভেতর দিয়ে যাও, একদম ফারাক্কার ব্রিজের গোড়াতে গিয়ে উঠবে তোমরা, এতটা জ্যাম তোমাদের ঝেলতে হবে না। ওই কারণে আমরা আবার এই গ্রামের মানুষের কথা শুনে ওদের রেফারেন্সে আমরা এই আমবাগানের ভেতর দিয়ে এখন যাচ্ছি। দিয়ে সামনে একটা রোড পাবো, সেই রোডে আমরা উঠবো। এই তোমরা কিন্তু এই রাস্তাটা ভালো করে মার্ক করে রাখো, কখনো যদি এই ফারাক্কার ব্যারেজের এখানে এসে জ্যামে আটকে যাও, তোমরা এই রোডটা নেবে ভেতর দিয়ে। অবশেষে পাড়ার গলিগালা দিয়ে বেরিয়ে আমরা ফারাক্কা ব্যারেজের সামনে আসতে পেরেছি। আর যা গরম দিচ্ছে, একদম মাইন্ড ব্লোয়িং। মনে হচ্ছে না সূর্যি মামা স্ট্র দিয়ে আমাদের শরীরে এনার্জি সব খেয়ে নিচ্ছে। চলো এখান দিয়ে যাওয়া যাবে। বাইক যখন এনেছি সরু রাস্তা দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। চলে আসলাম ফাইনালি ফারাক্কা ব্যারেজ।
আর ফারাক্কা ব্যারেজের ফুটপাথ দিয়ে আমরা এখন যাচ্ছি বাইক চালিয়ে, এত বড় বড় ট্রাকের ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে। আর লেফট সাইডে দেখো নদীটা কি বিভৎস সুন্দর লাগছে এই ব্যারেজের সাথে। ওই দূরে ডান সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা নতুন তৈরি হচ্ছে, ওটা ফুললি চালু হয়ে গেলে এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে, তখন আমরা ওই ব্রিজ দিয়ে ডিরেক্ট যাতায়াত করব। আর লেফট সাইডে বেগুনি কালারের এই ফুলগুলো দেখো, কি নাম তোমরা জানলে একটু বলো, খুব ভালো লাগছে দেখতে। এই রাস্তায় আস্তে আস্তে অনেক কটা এরকম ফুল গাছ দেখলাম, বেশ ভরে আছে ফুলগুলো। এত রোদের মধ্যেও কিন্তু কনস্ট্যান্ট রাইড করে যাচ্ছি। আর এই গরমের জন্য একটা কথা মনে পড়লো, সেটা বলি, শীত গ্রীষ্ম বর্ষা অলওয়েজ চলবে আমাদের রাইডের খরচা। কেমন হলো কবিতাটা বলো? একদম ইনস্ট্যান্ট বানালাম। যদি নোবেল দেওয়ার মতো কবিতা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার ছুঁড়ে মেরো নোবেলটা। আর লেফট সাইডে দেখো সব মাছের চাষ হয়, এখানে নেট দিয়ে ঘিরে ঘিরে মাছের চাষ করছে। ফাইনালি আমরা কিন্তু সকাল থেকে টানা 230 কিলোমিটার রাইড করে চলে আসলাম মালদাতে। এইবার মালদাতে ঢুকেছি, এইবার কোনো একটা সুন্দর জায়গা দেখব, দেখে সেখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব। কারণ এখন ঘড়িতে ঠিক সময় হয়ে গেছে সকাল 8:05। ফারাক্কা জ্যামটা যদি না পড়তে হতো তাহলে আমাদের এতটা দুঃখ হতো না আশা করি কপালে, আরও আগে পৌঁছে যেতাম। মোটামুটি 7টা নাগাদই আমরা ঢুকে যেতাম মালদাতে, খুব ভালো হতো। কিন্তু আনফর্চুনেটলি কী করা যাবে, জ্যামটা আমাদের ঝেলতে হলো, যার কারণে এখন রোদটাও ঝেলতে হচ্ছে আমাদের হিউজ লেভেলের। এখন আমরা ক্রস করছি মালদা বাইপাস। বাহ বাহ বাহ, আমি তো ভাবতেই পারছি না যে এত জ্যাম থাকা সত্ত্বেও আমরা 8টা নাগাদ ঢুকে গেলাম আমের সাম্রাজ্যে। আর আমের সাম্রাজ্য মানে কিন্তু মালদা, এক কথাই মালদা। ও কি টার্নিং রাস্তার, কি টার্নিং, এক্সিলেন্ট। স্বরাজ দেখো কীরকম চালাচ্ছে, বললাম না পুরো লেগে আছে আমাদের সাথে। দুর্ধর্ষ সার্ভিস দিচ্ছে স্বরাজ। স্বরাজের লাইফে এইটা হচ্ছে সব থেকে বড় রাইড। একটু দাঁড়িয়ে খেয়ে নিই, কারণ সকাল 8:30 অলমোস্ট বেজেই গেছে। এবার খিদেও পাচ্ছে, আবার গরমের জন্য জল তেষ্টাও পেয়েছে। সো একটু দাঁড়াতেই হবে। খুব সুন্দর জায়গাটা পেয়েছি, বাহ। এখানে আমাদের জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা রায়গঞ্জের জন্য। রায়গঞ্জে গিয়ে ওইখানে একটু হার্ডি টিফিন করব আমরা। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ অনেকটাই নেমে এসেছে। এবার ভাবছি সামনে কোনো একটা পাম্প দেখে সেখানে একটু ফুয়েল আপটা করে নেবো। পেট্রোল টাইম, দেখি এখান থেকে একটু পেট্রোল ভরে নিই। 1045। আমার বাইকের পেট ভরে গেল, এইবার হচ্ছে আমার পেট ভরার পালা। এরকম গ্রিনারির বেডের পাশে একটা সুন্দর মাইল ফলক দেখছি, ডালখোলা 50 আর শিলিগুড়ি 180। ইস্ট সিকিম যাওয়ার সময় আমরা এই হোটেলেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, এখানে আকাশ আর অভিদা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি আর স্বরাজ এবার একটু খাবো, খেয়ে তারপরে বেরোবো। যা গরম, লিটারালি আর থাকা যাচ্ছে না, এক্সট্রিম গরম। অভিদা কি কি অর্ডার দিয়েছো? আমার তো একদম খেয়ে শেষ করে দিলাম, হোটেলে আর কোনো খাবারই নেই। আগের বার আমরা খেয়েছিলাম একতলা হোটেল ছিল, এবার দোতলা হয়ে। হ্যাঁ রুটি, হ্যাঁ আলু পটলের একটা তরকারি, হ্যাঁ, আর আমি ডিমের অমলেট নিয়েছিলাম, তোদেরও ডবল ডিমের অমলেট বলা আছে। আচ্ছা আচ্ছা, আর দই থাকবে তাই তো? দই, দইটা চলো চলো, দইটা এই গরমের জন্য পারফেক্ট। টক দই, টক দই পিওর টক দই কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা সোজা বেরোবো, বেরিয়ে ইসলামপুরে গিয়ে স্টে করবো। তার আগে আর দাঁড়াবো না, কারণ নাহলে শিলিগুড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর তোমরা তো জানোই শিলিগুড়ির জ্যাম কতটা ভয়ানক হয়। সুন্দর একটা মাইল ফলক দেখতে পেয়েছি। রাইট সাইডে কিশনগঞ্জ 28 কিলোমিটার আর শিলিগুড়ি 127 কিলোমিটার। তো আমাকে এই ফ্লাইওভারের তলা থেকে রাইট সাইডে নিয়ে নিতে হবে। এখানকার ফলের বাজার, তারপর বিস্কিট, তারপর কারোর বাইক টাইক যদি খারাপ হয়ে যায় কখনো, সেই সব পার্টসের দোকান একদম অ্যাভেলেবেল। তোমরা যদি এই রাস্তা দিয়ে কখনো আসো
তাহলে এইখানে আসলে কিন্তু সমস্ত খাবার দাবার থেকে শুরু করে বাইকের স্পেয়ার পার্টস থেকে শুরু করে মেকানিক্স সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। লেফট সাইডে দেখো গোল গোল পাতা সুন্দর একটা জিনিস চাষ হয়েছে। এটা কি জানো তো? এটা হচ্ছে আমরা ওই যে ফলের দোকানে যে মাখানা খাই না, মাখানা কিনতে পাওয়া যায়, মাখানা খাই, সেই মাখানার চাষ হয়েছে এখানে। চলো গুরু, অ্যাজ এ পারফেক্ট গুরু, আমার পারফেক্ট গুরু, দারুণ চলছে। যেরকম ছোটো ছোটো করে নিজের ইচ্ছা মতন করে ব্লগ করছে, তার সাথে কিন্তু নতুন ইন্টারকম নিয়েছে, সেটা থ্রু দিয়ে একদম লাইট সাউন্ডে মাঝে মাঝে একটু মিউজিকও শুনে নিচ্ছে যখন একটু বোরিংনেস ফিল হচ্ছে ভেতরে। দেখো এই বয়সে এসেও মানুষটার কিন্তু এখন 38 প্লাস এজ। এই বয়সে এসেও মানুষটা আমাদের সঙ্গে কিন্তু রাইড করছে আর এত সুন্দরভাবে এনজয় করছে নিজের লাইফটাকে। সেই কারণে তোমাদের বারবার বলি, তোমরাও কিন্তু নিজেদের জন্য একটু করে হলেও সময় বার করে নাও, কারণ জীবন কিন্তু আমাদের খুবই সীমিত এবং স্বল্প। ওইটুকুনির মধ্যেই সব কিছু করতে হবে। তারপর একটা এজ হয়ে গেলে তারপর কিন্তু শরীরে হয়তো পারবে না, ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে, ওষুধ খেতে হবে। তখন কিন্তু মনে পড়বে যে ওই এজটা ছিল, ওই এজটাই যদি একটু সময় বার করতাম 2-1 দিনে, তাহলে হয়তো এই রকম রিল্যাক্সেশনটা পেতাম। আর এই হচ্ছে গোপ্রো সমেত আজকের লুক। আমার গরমে পুরো হুলিয়া চেঞ্জ হয়ে গেছে আমার, কিন্তু কিছু করার নেই। এইটুকু জিনিস পেতে গেলে তো এইরকম গরম সহ্য করতেই হবে, আর আমরা অলওয়েজ এইরকম গরম সহ্য করতে রাজি আছি 100%। অনেকটা বাইক চালালাম, এসে ইসলামপুরে আমরা ঢুকে গেছি। এবার এখানে আকাশ আছে আর স্বরাজ আগে এসছে, এসে ওরা দাঁড়িয়েছে আখের রসের গাড়িটা দেখে। আর এই গরমকালে আখের রস খাওয়াটা তো ম্যান্ডেটারি, কারণ শরীরটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যায় গরমের কারণে, অতিরিক্ত ঘাম বেরোয়, সেই জন্য। এখন জাস্ট বাইকটা এখানে রাখবো আর শুধুমাত্র আখের রস খাবো। এই মুহূর্তে দেখো 1 গ্লাস পুরো আখের রস নিয়ে চলে এসেছি শরীরটাকে রিফিল করার জন্য। ওইদিকে খানিকক্ষণ আগে একদম বরফ দেওয়া একটা খেয়েছিলাম, ওটা না হঠাৎ করে মুখে দিয়েছি তো একদম পুরো গলায় লাগছিল, যার কারণে বললাম বরফ আর দেবে না, জাস্ট নর্মাল আখের রস দাও, কোনো কিছু দেওয়ার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে। তো এটা এখন নর্মালটা নিয়েছি, এবার একটু খাই, খেয়ে একটু বুকের ভেতরটা শান্তি করি। দুর্ধর্ষ মিষ্টি, মানে মুখ যেমন মিষ্টি হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু মনটাও ভরে গেল, অসম্ভব সুন্দর। তো এটা খেয়ে খানিকক্ষণ একটু রেস্ট করি আর সবাই মিলে একটু কথা বলি, দেন আমরা আবার বেরিয়ে যাবো ডিরেক্ট শিলিগুড়ির জন্য। চলো। ট্রাক্টরকে দেখো কি সুন্দর ত্রিপল উড়িয়ে চলছে ঘ্যাড়াং ঘ্যাড়াং করতে করতে। খুব সুন্দর একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, দার্জিলিং 124 আর শিলিগুড়ি মাত্র 52 কিলোমিটার, আর এটা হচ্ছে NH31। সো গুরু, ফুল অ্যান্ড ফাইনালি কিন্তু আমি এবার চায়ের সাম্রাজ্যে এন্টার করে গেছি। আর নর্থ বেঙ্গলে ঢুকে এই চায়ের গাছ যখন প্রথম দেখতে পাই, দেখার সাথে সাথে মনে হয় কি যে সারাদিনে যত ক্লান্তি আছে তার 50% মনে হয় ওখানে অমিট হয়ে গেছে। আর এই চা গাছগুলোকে সিরিয়াসলি দেখে মনে হচ্ছে যে নর্থ বেঙ্গলের মাটিতে আমাদের স্বাগত জানাচ্ছে। অ্যামেজিং অ্যামেজিং লাগছে, দুই সাইডেই চা বাগান আর চা বাগান। আর সামনে এই যে গাড়ি যাচ্ছে হোয়াইট কালারের অ্যাশ গাড়িগুলো, এই গাড়িগুলো ভর্তি করে দেখো চা পাতা, এই দেখো চা পাতা পড়ে যাচ্ছে সব, এই যে চা পাতা, এই চা পাতাগুলো কর্মীরা সবাই তুলে গাড়িতে ভরে দিয়েছে, এবার এইগুলো চা ফ্যাক্টরিতে চলে যাবে। লিটারালি এই চা পাতার গাড়ি থেকে না একদম কাঁচা চা পাতার গন্ধ বেরোচ্ছে। সত্যি বলতে আমি যখন গ্রিন টি খাই তখন ঠিক এই স্মেলটাই পাওয়া যায়, দারুণ দারুণ। সোজা ফুলবাড়ি আর সোজা জলপাইগুড়ি, আমরা লেফট সাইডে নিয়ে নেবো বাগডোগরার দিকে, আর বাগডোগরা এখান থেকে 14 কিলোমিটার বাকি। সিগন্যাল পড়ে নেই চলো, গ্রিন সিগন্যাল আছে, বেরিয়ে যায়। গাড়ি চালানো কতটুকু শিখেছি আমি জানি না, রাইড করে করে কতটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি জানি না, কাটানো বেশ শিখেছি। কিন্তু তোমাদের সাথে এই কথা বলতে বলতে দেখো এরকম হাতের কাছে চা গাছ, ও কি লাগছে গুরু, কি লাগছে।
এই ফিলিংসগুলো কবে নেবে তোমরা? এত খাটনি করে আসলাম আমরা, আসার পর ঠিক এই রকম চায়ের বাগান আমাদের স্বাগত জানাচ্ছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে নর্থ বেঙ্গলে। এই ফিলগুলো নিতে হবে তো, আর কবে নেবে তোমরা? জলদি জলদি, সময় থাকতে সময়ের দাম দাও, নালে কিন্তু সময়ও একদিন মুখ ঘুরিয়ে নেবে, ঠিক আছে? ফাইনালি আমরা এন্টার করলাম শিলিগুড়িতে। বাহ 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 বাহ, এই বাড়িতে আসল মজা হবে, কারণ এই বাড়িতে হবে জ্যাম, অরিজিনাল জ্যাম খেতে হবে এবার আমাদের। তবে একটা জিনিস কি, উপরে যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটা কয়েক বছরের মধ্যে যদি তৈরি হয়ে যায়, তাহলে পরে এই জ্যামের মধ্যে আমাদের আর পড়তে হবে না। তখন কিন্তু ডিরেক্ট একদম ফ্লাইওভার দিয়ে আমরা বেরিয়ে একদম সেবকের ওখানে গিয়ে নামবো। আর এইগুলো অনেকটাই কমপ্লিট হয়েছে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি সেটা আমি সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমাকে। আর ফাইনালি আমি কিন্তু সেবক রোডে এন্টার করে গেছি। ওফ, এই রোডটা হচ্ছে শান্তির একটা রোড, অসম্ভব সুন্দর। যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম সেটা হচ্ছে এইটা, ওয়েলকাম সেবক। সেবক রোডে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, থ্যাংক ইউ। আর সেবক লেখা মানেই কিন্তু অলমোস্ট পাহাড়ের ছোঁয়া শুরু হয়ে গেছে। লিটারালি পাহাড় আমাদের বৃষ্টি দিয়ে স্বাগত জানালো। আর ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, ওখানে যে পাহাড়ের রেঞ্জটা শুরু হয়ে গেছে, বাট বৃষ্টি হচ্ছে, এটাই তো খুব চাপের। সেবক রোডে ঢুকে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ভরতে ঢুকেছি, আর কি পরিমাণে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কখন এই বৃষ্টি থামবে, কি হবে না হবে কিছু তো বুঝতে পারছি না। এখন তো মনে হচ্ছে রেনকোটটা পরতে হবে, রেনকোট পরে দেন আমাদের বেরোতে হবে। ও, এইখানে আমার বাইক রেখে দিয়েছি একটা টিনের শেডের তলায়, আর এইখানে রয়েছে অভিদার বাইক, আর বাকি দুজনা ওইখানে শেডের তলায় আছে। দেখা যাক কী করা যায়। যদি মনে হয় যে বৃষ্টি কমছে না, তাহলে আমরা রেনকোট করবো, রেনকোট করে বেরিয়ে যাবো। আর যদি দেখি যে বৃষ্টি কমে গেছে, তাহলে একটু ওয়েট করে আমরা যাবো। চলো, যেটা প্রকৃতির ইচ্ছা সেটাই হোক, কিছু করার নেই। যা বৃষ্টি নেমেছিল, আমি তো ভেবেছিলাম যে আর মানে ব্লগই করতে পারবো না, আমি মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, বেশ খানিকটা এই দেখো রেল লাইনটা সবই পড়ে নিয়েছি। এই অবস্থাতে বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছিলাম, চালাতে চালাতে খানিকটা আসলাম, আসার পর দেখলাম যে এই সাইডটা কোনো রকম কোনো বৃষ্টিই হয়নি, দেখো একদম শুকনো। আর এই যে পাহাড়ের রাস্তা, সারা জীবন কনস্ট্রাকশনে চলতেই থাকে, কোনো না কোনো পার্ট চলতেই থাকে। সিকিমের পাহাড়গুলো এতটাই বড় হয় যে তার সামনে দিয়ে যে রাস্তাগুলো আছে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের দিকে তাকালে মনে হয় যে আমরা কত ক্ষুদ্র, আর পাহাড়গুলো মনে হচ্ছে যেন সেই খেতে আসছে আমাদের, এত বড়। ভয়ও লাগে পাহাড়গুলো দেখে, বাট কিন্তু কিছু করার নেই, এর সৌন্দর্যও কিন্তু মারাত্মক লেভেলের। হো, জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, দেখো একবার ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে দেখতে না? চারিদিকে কি সুন্দর পাহাড়ের মেলা, আর মাঝখান দিয়ে আমরা বয়ে চলছি আমাদের ক্ষুদ্র বাইক নিয়ে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এইবার তোমরা আর একটা ভিউ দেখো, ঠিক এইরকম কার্ভ, তার সাথে সূর্যের একটু ছটা পাওয়া যাচ্ছে পাহাড়ের গায়ে, যার কারণে দেখো গাছগুলো গোল্ডেন সবুজ মিশানো। এই পাহাড় যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু খতরনাক। ফাইনালি এখন ঘড়িতে বাজছে ঠিক সন্ধ্যে 7:30, আর আমরা এখন এন্টার করছি সিকিম। ওই দেখো উপরে পাহাড়ে লেখা আছে সিকিম, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। দুর্ধর্ষ লাগছে দেখতে, রোডটা তোমরা একবার দেখো, আর লেফট সাইডে তিস্তা নদী বয়ে যাচ্ছে। সিরিয়াসলি এই জায়গাটা যদি আমি দিনের বেলায় দেখাতে পারতাম, তাহলে মনে হয় এই জিনিসটা আরও সুন্দর লাগতো তোমাদের কাছে। আর দূরে কি তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ, এখান দিয়ে জোনাকির মতো পুরো পাহাড়টা জ্বলে আছে। তবে থ্যাংক গড যে স্বরাজ এত সুন্দরভাবে আমাদের সঙ্গে আসতে পেরেছে। আমি ভাবতে পারিনি যে ও এইভাবে পারফরমেন্স করবে আজকে, সিরিয়াসলি। আচ্ছা, সব থেকে বড় কথা এখন অন্ধকার বলে আমি কোনো কিছু বুঝতে পারছি না, আরামসে চালাচ্ছি। হ্যাঁ, তুই যে আজকে এই রাইডটা করছিস এত বড়, তাও আবার কোনোদিন পাহাড়ে চালাসনি, ডিরেক্ট সিকিমের পাহাড়ে এসেছিস, তাও আবার আমাদের সাথে। আজকের ফিলিংসটা একটু শেয়ার কর। ফিলিংসটা সত্যি কথা বলতে
এটা না ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনে কোনো দিন স্নো দেখিনি, পাহাড় পর্যন্ত ঠিক মতন করে ঘোরা হয়নি, সেই জায়গায় আজকে বাইক নিয়ে পাহাড়ে ঘুরছি। সো খানিকক্ষণ আগে রুমে আসলাম, রুমে এসে সবার প্রথমে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপরে একটু ডিনার কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার একটু কাজে বসেছি বলতে কেমন, আমার সমস্ত ডেটা ট্রান্সফার করছি, তারপর তো এডিটিংয়ের কাজ থাকবেই, আর এডিটিং তো করা তো তোমাদের জন্যই, যাতে তোমরা আমার এই জার্নিটা সম্পূর্ণভাবে দেখতে পারো। তো যাই হোক, আজকে সারা দিনটা কিন্তু হ্যাকটিক লেভেলের চলেছে, কারণ যে পরিমাণে গরম ছিল তার সাথে দু জায়গায় হিউজ লেভেলের জ্যাম পেয়েছি, এবং সেবকে ঢোকার পরে তো তোমরা দেখেছো যে কী পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেই কারণেই অনেকটা টাইম লেগে গেছে আজকে। আর আজকে টোটাল 560 কিলোমিটার মতন আমাদের টোটাল রাইড হয়েছে আজকে। তো খুব সুন্দরভাবে রাইডটা করেছি এবং কমপ্লিট করেছি রাইডটা। এখন একটু রেস্ট নিতে হবে, একটু ঘুমাতে হবে, আর কিচ্ছু করার নেই, কারণ সেই রাত 3টেই শঙ্করে ঢুকেছি, মানে তার আগে থেকেই অলমোস্ট 1:30-2 থেকেই টোটাল ড্রেস আপ করা শুরু হয়ে গেছিলো, গিয়ার আপ করা শুরু হয়ে গেছিলো, তারপর বেরোনো। তো সেই কারণে টায়ার্ডনেস কিন্তু হিউজ লেভেলে শরীরের ভেতরে। তো এই টায়ার্ডনেসের সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্ট করলে কিন্তু আমার চ্যানেলের এঙ্গেজমেন্টটা অনেকটা বেড়ে যায়। আর তার সাথে আমার এই নিচে দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আইডিটা, এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দিও, কারণ এখানেও তোমাদের প্রচুর সাপোর্টের আমার প্রয়োজন আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে, মানে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।